ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি সাফাত বিন ফরিদ। জানিয়ে দিচ্ছি বিস্তারিত খবর। আঞ্চলিক অফিসগুলোতে পাসপোর্ট প্রতি ৮০০ থেকে ১,০০০ টাকা ঘুষ দিতে হয়। দালালদের মাধ্যমে আদায় করা এই ঘুষের টাকা পদমর্যাদা অনুযায়ী বণ্টন করা হয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। দুর্নীতি দমন কমিশনের লিখিত জবানবন্দিতে এসব তথ্য দেন পাসপোর্ট অফিসেরই এক কর্মকর্তা। দুর্নীতির অভিযোগে আরও ২ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের, তবে দালালের মাধ্যমে ঘুষ দিলেই সহজেই পাওয়া যায় পাসপোর্ট। প্রশ্ন উঠতেই পারে, এইসব ঘুষের টাকা কারা পায়? প্রতি বইয়ের জন্য ৮০০ থেকে ১,০০০ টাকা ঘুষ দিতে হয়। দুদকের জিজ্ঞাসাবাদে খোদ পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন এইসব তথ্য। ৮০০ থেকে ১,০০০ টাকা ঘুষ দিতে হয়। দুদকের জিজ্ঞাসাবাদে খোদ পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন এইসব তথ্য। পদমর্যাদা অনুযায়ী বণ্টন হয় ঘুষের টাকা, যার একটি অংশ আসে প্রধান কার্যালয়ে। রাজশাহী কথা আমরা জানি না, ওখানে আমরা চাকরিও করি না। আমরা হেডকোয়ার্টার আছি, এই হিসেবে রাজশাহীর কোনো ঘটনা আমরা সম্পর্কে আমার ধারণা নেই। দুদকে দেয়া জবানবন্দির তথ্যের সাথে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও মিলে যায়, কিন্তু অনুসন্ধানকালে কিছু বলতে রাজি নয় কেউ। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে কর্মকর্তাদের। পাশাপাশি ফাঁদ পেতে হাতে নাতে ধরতে হবে ঘুষ লেনদেনের বিষয়টি। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত সচেতন। আমি মনে করি কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসন্ধান করছে। যুদ্ধ অনুসন্ধানের সময় একটু বেশি হয়ে গেছে, কারণ ২৬টি রিজিয়নাল অফিস, এর ডাটা কালেকশন অনেক সময় লাগে, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে, এবং আমার মনে হয় কেউ ছাড় পাবে না। টিআইবি বলছে, তাদের গবেষণায়ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতি উঠে এসেছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছে সংস্থাটি। বড়জোর কোনো ক্ষেত্রে বদলি বা সাময়িক বরখাস্ত এই ধরনের কোনো কিছু পদক্ষেপ গৃহীত হয়ে থাকতে পারে, কিন্তু কার্যকরভাবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সেই কারণে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জবানবন্দিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ঘুষ বাণিজ্যে জড়িত। তবে আঞ্চলিক অফিস প্রধান দুর্নীতিমুক্ত থাকলে অনেকাংশে কমে যাবে ঘুষ বাণিজ্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই নতুন বছরেও অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা, তবে এতে আগ্রহ কম তাদের। সেই সঙ্গে সামর্থ্য না থাকায় অনেক শিক্ষার্থী থেকে যাচ্ছে এর বাইরে। করোনার কারণে প্রায় ১০ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। সবশেষ মেয়াদ শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়বে। পুষ্পিতা এবং মৌমিতা ২ বোনই পড়ে ৮ম শ্রেণীতে। গত বছরের বেশিরভাগ সময় বাসায় অনলাইনে ক্লাস করেছে। নতুন বছরেও অনলাইনে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে লেকচার ঠিকমতো বুঝতে না পারায় এই ক্লাসের প্রতি আগ্রহ কম বলে জানায় তারা। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কবে স্কুল খুলবে। স্কুলের ক্লাসটা খুললে আরো ভালো লাগতো, সবার সাথে দেখা করতে পারতাম। সামনাসামনি অনলাইন ক্লাসে আমরা যা ঠিক করে বুঝতে পারি না, যেটা আমরা সামনাসামনি বুঝি। একই অবস্থা বেশিরভাগ শিক্ষার্থীর। অভিভাবকরা বলছেন, অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছুটা পড়াশোনার সাথে থাকতে পারলেও তাতে স্কুলের ঘাটতি পূরণ হয় না। আমি মনে করি যত শীঘ্রই স্কুলটা খুলবে ততই মঙ্গল। স্কুল কর্তৃপক্ষ বলছে, এই বছরের জন্য তারা অনলাইন ক্লাসের প্রস্তুতি নিয়ে রাখছে। শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকরা আসলে আগে ওভাবে অভ্যস্ত ছিল না, পরিচিত ছিল না। তারা অল্প সময়ের মধ্যে এটা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছে, এবং আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে, পড়াশোনা করছে। এদিকে মন্ত্রণালয় বলছে, এই অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া ক্লাস নেয়ার আর কোনো উপায় নেই। সেই সঙ্গে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার হচ্ছে। শিক্ষার্থীদের যে কোনোভাবে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা চলছে। এই অ্যাসাইনমেন্টগুলো যখন আমরা চালু করব আরো ভালোভাবে, আরো বিস্তৃতভাবে, আমাদের শিক্ষকরা যোগাযোগ রাখবেন আমাদের শিক্ষার্থীদের সঙ্গে।
টেলিফোনে যোগাযোগ রাখবেন, মোবাইলে যোগাযোগ রাখবেন এবং যতটুকু সম্ভব অন্যভাবেও যোগাযোগ করার চেষ্টা করবেন। কোভিডের কারণে আমরা স্কুল খুলতে না পারি ডিজিটাল পদ্ধতিতে, আমরা অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। এদিকে এবছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়। আর্থিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের একটি বড় অংশ ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রমের বাইরে রয়ে গেছেন। সেই সঙ্গে দীর্ঘদিন বাসায় থেকে অনেক শিক্ষার্থী মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এ সংকট কাটাতে হলে এখনই মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে নতুন করে কোটিপতি হয়েছেন প্রায় 5,000 ব্যক্তি। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি আছে এমন আমানতকারী 4,865 জন বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে মোট কোটিপতির সংখ্যা দাঁড়ালো 87,000-এ। এ ঘটনাকে সমাজে বেড়ে চলা বৈষম্যের চিত্র বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনার প্রকোপে বিপর্যস্ত অর্থনীতি, কমেছে সাধারণের আয়, তবে এর মধ্যেও বেড়েছে বিত্তবানের সংখ্যা। 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে 1 কোটি থেকে 50 কোটি বা তার বেশি আমানত আছে এমন ব্যাংক হিসাব বেড়েছে 4,865টি। এতে সেপ্টেম্বরের শেষে দেশে কোটিপতি এখন 87,500 জন। তাদের সম্পদের পরিমাণ 5,54,000 কোটি টাকা। এটি মোট আমানতের 42.2%, আর সেপ্টেম্বর শেষে ব্যাংক আমানতের পরিমাণ ছিল 13 লাখ কোটি টাকা। 3 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য উপাত্ত থেকে জানা গেছে এসব তথ্য। করোনার সময় যাদের ডিজিটাল অ্যাক্সেস আছে তাদের অনেকেই সেখান থেকে লাভবান হয়েছে। গত বাজেটে এই কালো টাকা সাদা করে ডিপোজিটে কোনো প্রশ্ন ছাড়া রাখার সুযোগ দেওয়া হয়েছে। সেটার সুযোগ হয়তো অনেকেই নিয়েছেন, যার ফলে মোটা অঙ্কের ডিপোজিটের ক্যাটাগরিতে প্রবৃদ্ধি বেশি হয়েছে। সরকারের যেটা করণীয় সেটা বড় জায়গাটা হলো ডিজিটাল ডিভাইডটাকে কিভাবে কমানো যায় এবং যাদের অ্যাক্সেস নাই তাদেরকে কিভাবে অ্যাক্সেস বাড়ানো যায়। অপ্রদর্শিত আয় বাড়ছে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এসব অর্থ কর আওতার বাইরে থেকে যাচ্ছে। সে কারণে কর ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। আয় বৈষম্য খুব বড় আকারে বৃদ্ধি কোনো দেশের বা সমাজের জন্য কাম্য নয়। কর ব্যবস্থাপনা বা সরকারের নীতির সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে দুটোই হতে পারে, ধনীরা আরো ধনী থেকে যায় এবং গরিবের উপর করের বোঝাটা চলে আসে। সরকারকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আমানতের পাশাপাশি বেড়েছে ঋণ দেওয়ার পরিমাণও। গত জুলাই সেপ্টেম্বর সময়ে আগের প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ 1.3% বেড়ে এর মোট পরিমাণ 10,62,000 কোটি টাকা ছাড়িয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক কিশোর। সিফাত নামের ওই কিশোরকে পূর্ব শত্রুতার জেরে খুন করা হয়েছে বলে অভিযোগ তার স্বজন ও বন্ধুদের। তারা জানান, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে নাস্তা করতে দোকানে যায় সিফাত। সেখানে তার উপর হামলা চালায় কয়েকজন কিশোর। এক পর্যায়ে সিফাতকে ছুরিকাঘাত করে তারা। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানেই মৃত্যু হয় সিফাতের। বন্ধুরা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে 1 জানুয়ারি মারামারি হয়েছিল সিফাতের। বাবা মায়ের বিচ্ছেদের পর নানির তত্ত্বাবধায়নে ছিল সিফাত। একটি কার্টুন ফ্যাক্টরিতে কাজ করত সে। হালিম খাইতে যাওয়ার পরেই ওখান থেকে মনে করেন দ্বন্দ্ব হয়েছে। তখন ওই দ্বন্দ্ব ঠেলা ধাক্কায় ওর সাথে আরো 3-4 পোলাপান আসলে অগদেরা মারছে। মারার পরে এরপরে নিয়ে আবার এক চিপাগুলিতে টাইনা নিয়ে আবার চাকুদা পার দিছে। পার দেওয়ার পরে গার্জিয়ানরা তার জানে না। তখন ওখান থেকে এক ছেলে মিটপুরে হাসপাতালে লয়েছে। ওখান থেকে আমরা জানি। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে কলাবাগানের মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থীর। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ধর্ষণের বিষয়ে নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় চিকিৎসক ও পুলিশ। বয়স নির্ধারণের আলামত নেয়ার পর মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
এদিকে ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার একমাত্র আসামি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নোট আনার কথা বলে কলাবাগানের বাসা থেকে ডলফিন গলিতে এক বন্ধুর বাসায় গিয়েছিল মাস্টারমাইন্ডের ওই শিক্ষার্থী। বিকেলে পরিবার জানতে পারে গুরুতর অসুস্থ হয়ে সে আছে আনোয়ার খান মডার্ন হাসপাতালে। পরে চিকিৎসকেরা জানান সেখানে নেয়ার আগেই মৃত্যু হয় সে ছাত্রীর। এই ঘটনায় তার এক বন্ধুসহ জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে হেফাজতে নেয় পুলিশ। রাতে একজনকে আসামি করে থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন ওই কিশোরীর বাবা। স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার বাসায় কোনো লোকজন ছিল না, তার মা বাবা ছিল না, খালি বাসা। ওদের আমার মতে এটা ওদের পরিকল্পিত ছিল। ওরা আগে থেকে পরিকল্পনা করে রাখছিল যে খালি বাসা আমরা নিয়ে এসে ওকে ইচ্ছে মতো ইউজ করবে। শুক্রবার আদালতে তোলা হলে দায় স্বীকার করে জবানবন্দি দেয় মামলার একমাত্র আসামি। পরে তাকে পাঠানো হয় কারাগারে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হতে পেতে হবে ফরেনসিক রিপোর্ট। তখনই জানা যাবে কোনো চেতনানাশক খাওয়ানো হয়েছিল কিনা। ময়নাতদন্তকালে আমরা দেখতে পাই তার বডি থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মারা গেছে। আর সেই রক্তক্ষরণটা হয়েছে মেইনলি তার পার ভ্যাজাইনাল রক্তক্ষরণ এবং পাশাপাশি তার পার রেকটাল রক্তক্ষরণ হয়েছে। দুই জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মৃত্যুবরণ করছে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশও। পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ যে তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে, সেটা দিয়ে প্রমাণ করবে যে তাদের দৈহিক মেলামেশা হয়েছে কিনা, আর এর বাইরে অন্য কোনো কেমিক্যাল তার ইউজ করা হয়েছে কিনা সেটার জন্য আমরা পোস্টমর্টম যে রিপোর্ট এই কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আলামত রাখার জন্য নির্দেশনা দিয়েছে। নিহত ওই কিশোরীর দাফন কুষ্টিয়ার গ্রামের বাড়িতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ৩,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পুলিশ সদর দপ্তর। এতে পিকে হালদারকে গ্রেপ্তার করতে পারবে কানাডা পুলিশ। এদিকে তাকে গ্রেপ্তার সম্পর্কিত বিষয়ে জানাতে ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য আছে। সেদিন আদালতে অগ্রগতি প্রতিবেদন দেবে দুদক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তি ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। ক্যাসিনো বিরোধী অভিযানের সময়ে তার বিরুদ্ধে আর্থিক খাতে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে বিদেশে পালিয়ে যাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। ক্যাসিনো বিরোধী অভিযানের সময়ে তার বিরুদ্ধে আর্থিক খাতে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে বিদেশে পালিয়ে যান তিনি। পরে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা করে দুদক। এ মামলায় দেশে ফিরে আত্মসমর্পণের কথা আদালতকে জানিয়েছিলেন পিকে হালদার। পরে দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। এরপর তিনি আর না ফেরায় চাওয়া হয় ইন্টারপোলের সহায়তা। আবেদনে আমরা তার সম্ভাব্য লোকেশন উল্লেখ করে দিয়েছি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে মামলা এবং অপরাপর যে অভিযোগ রয়েছে তা সুনির্দিষ্টভাবে আমরা উল্লেখ করে দিয়েছি এবং আমাদের আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করেছে। করে সেই পর্যালোচনার সাপেক্ষে আজকে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। ইন্টারপোলের এই রেড নোটিশটি আগামী 5 বছরের জন্য জারি থাকবে। রেড অ্যালার্ট জারি হওয়ায় এখন পিকে হালদারকে গ্রেপ্তার করতে পারবে কানাডা পুলিশ। আর তাকে দেশে ফেরানো গেলে দুর্নীতি করে বিদেশে পালিয়ে যে পার পাওয়া যায় না সে বার্তাটি স্পষ্ট করেই দেয়া যাবে বলে মনে করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন। তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হয়তো অনুরোধ জানালে তাকে দেশে ফেরত আনার সম্ভাবনা। টাকা পাচার করে দেশে সুখে শান্তিতে থাকবে এটা হতে দাও না, তাকে ধরে আনে বিচারের আওতায় আনতে হবে। এদিকে পিকে হালদারকে গ্রেপ্তারের সর্বশেষ অবস্থা জানাতে 20 জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করবে দুর্নীতি দমন কমিশন। গোয়েন্দা প্রতিবেদন বলছে পাচার করা অর্থে পিকে হালদার কানাডায় বিলাসী জীবনযাপন করছেন। এনজিও সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাল দখলমুক্তের কাজে অবৈধ দখলদারদের সময় দিয়ে বিপাকে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইব্রাহিমপুর খালপাড়ের কয়েকজন ভবন মালিক আদালতের স্থগিতাদেশ নিয়ে হাজির হওয়ায় বন্ধ রয়েছে উচ্ছেদ অভিযান। তবে এর বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি। এখন তাদের লক্ষ্য আগামী 10 দিনের মধ্যে খালে ভাসমান বর্জ্য অপসারণ করা। ইব্রাহিমপুর খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে
উত্তর ঢাকার খাল সচলের কাজ শুরু হয় সোমবার। দোতলায় ভবনটি ভাঙা শুরু হলে 3 দিনের মধ্যে সেটি নিজেরাই ভেঙে ফেলার অঙ্গীকার করেন মালিক আলম খান। সময়ও দেয় সিটি কর্পোরেশনও। তবে সে সময় পার হওয়ার পর বিপাকে উত্তর সিটি। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল ভবনটিতে ঝুলছে আদালতের দেয়া স্থগিতাদেশ। আর এই একই নোটিশে আছে আরও কয়েকটি ভবন উচ্ছেদে নিষেধ। আর 3 তলা সেই ভবন মালিক আলম মেয়রের দপ্তরে জমা দিয়েছেন 2007 সালের উচ্চ আদালতের রিটের কপি। আর এতেই সময় শেষ হলেও উচ্ছেদ শুরু করতে পারেনি সিটি কর্পোরেশন। ওনাদের কাছে ফাইল আছে, সবকিছু আছে, ঠিক না? যে এই যে এই সেট ভাঙতেছে, এই সেট অ্যাকর্ড করা, বিল তোলা, ই করা, সবকিছু তাদের কাছে আছে। তো সেটা আমার শেষে শো করবে, আমাদেরটা তার কাছে শো করছি। ওই যে আমাকে দেখাই দেয় যে আপনারটা এই পর্যন্ত অবৈধ, আমি নিজে ভেঙে দেবো। তবে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। তারা বলছে অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সেদিনও অনেকটা ভেঙে ফেলছি, কিন্তু ভাঙার পরে ওনারা যখন আমাদের কর্তৃপক্ষের কাছে বারবার মিনতি করলেন আমাদেরকে একটু সময় দেন, তো সেই হিসেবে তাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা এটা অবশ্যই আমরা ভেঙে ফেলব। এদিকে দখলদারদের সময় দিলে উচ্ছেদের কাজ শেষ হবে না বলে মনে করছেন নগরবিদেরা। আর উত্তর সিটি এ সমস্যার সুরাহার আগে জোর দিচ্ছে খালের বর্জ্য অপসারণে। শুক্রবার ছুটির দিনেও কাজ চলেছে ইব্রাহিমপুর, রামচন্দ্রপুর, বাউনিয়া সহ 5 খালে। লক্ষ্য 10 দিনের মধ্যে ভাসমান বর্জ্য সরিয়ে নেওয়া শেষ করা। জলবদ্ধতা হওয়ার কারণে দেশের কতটুকু ক্ষতি হইতেছে, জনগণের কতটুকু কষ্ট হইতেছে, এটা আমরা ওই দিনই বুঝি যেদিনকা আমরা ওই বিপদে পড়ি। আমরা আমাদের নিজস্ব জনবল এবং আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত স্টাফ আছে তাদেরকে নিয়ে আমরা প্রতিদিনই এটাকে মনিটরিং এর মধ্যে রাখবো। এছাড়া খাল দখলমুক্ত রাখা ও বর্জ্য ফেলা বন্ধে মসজিদে মসজিদে গিয়ে ইমামদের মাধ্যমে আহ্বান জানাচ্ছে সিটি কর্পোরেশন। একই তাগিদে খালপাড়ের সব মসজিদের কাছে চিঠি। কোনো জায়গা দখল না করে, কারোর উপর জুলুম না করে, কারোর সম্পদ আত্মসাৎ না করে, এটাও আমাদের খেয়াল রাখা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিদস্যু আর দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় মতিঝিলের ঐতিহাসিক ঝিল। যেটুকু অবশিষ্ট আছে সেটিও দখল করে নৌকা পারাপারের মাধ্যমে টাকা কামাচ্ছে একটি চক্র। স্থানীয় কাউন্সিলর বলছেন, অবৈধ কাগজপত্রের মাধ্যমে আদালতের রায় নিয়ে ঝিলটি দখল করে রাখা হয়েছে। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ঝিলটিকে দখলমুক্ত করে জলাধার হিসেবে গড়ে তোলা হবে। সময়ের পরিক্রমায় একটু একটু করে দখল হয়ে গেছে মতিবিবির ঝিল বা মতিঝিল। ঝিল দখল করে বসেছে গ্যারেজ, বসেছে দোকানপাট। কচুরিপানায় ভর্তি জায়গাগুলোতে ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত আসবাবপত্র। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে মানুষ। পরিবেশ দূষণের আরেক নাম হয়ে উঠেছে মতিঝিলের এ ঐতিহাসিক ঝিল। যেটুকু জলাশয় অবশিষ্ট আছে তাও পড়েছে দখলের কবলে। এখনো সেখানে নৌকায় পারাপার করছে মানুষ। মালিকানা জায়গা মনে করেন এটা মালিকে বইরা বইরা ভাড়া দিতেছে, এইটাই আর একটু জায়গা বাকি আছে, এটা এক সময় বইরা দেবে, এটা থাকতো না। আর পারাপারের পুরো টাকাই যাচ্ছে দখলদারের পকেটে, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। এই রায়ের ফলে এই জমিটা সম্পূর্ণ আমাদের পার্মানেন্ট ইনজাংশন দেওয়া আছে। যদি কেউ জোরপূর্বক বা কিছু করতে আসে ওনারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, আদালতে ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজেদের পক্ষে রায় নিয়েছে দখলদাররা। এখানে তারা একটা মামলার বোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবত তারা এই গ্যারেজ ট্যারেজ ভাড়া দিয়ে খাচ্ছে। সব এলাকাতেই কিছু ভূমিদস্যু, কিছু জলদস্যু থাকে যারা এই কাজগুলো করে। মতিঝিল এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ঝিলটিকে শিগগিরই দখলমুক্ত করে নান্দনিক রূপ দেওয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এটার আশেপাশে যেটা শুধু জায়গা দখল হয়ে গেছে অবৈধভাবে, এর সাথে জটিলতাটা হলো এখানে একটু মামলার একটা জটিলতা আছে। দখলমুক্ত করে এটাকে একটা নান্দনিক পরিবেশ দেওয়া, কারণ এই এলাকায় কিন্তু আর অন্য কোনো পরিবেশ নাই যেখানে এখানে জনগণ একটু নিঃশ্বাস ফেলতে পারে। ঝিলটির দখলে থাকা ফরিদ হোসেনের দাবি, 2017 সালে আদালতের রায় অনুযায়ী এটির প্রকৃত মালিক তিনি। আর সিটি কর্পোরেশন বলছে, ঝিলটিকে একটি জলাধার হিসেবে রূপান্তরিত করার এবং এর পাশে একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে জমির মালিক দাবিকৃত ব্যক্তির দালিলিক কাগজপত্র পর্যালোচনা করে ঝিলটি অধিগ্রহণ করা হবে নাকি কিনে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ফেনী, চুয়াডাঙ্গা ও মাদারীপুরের চিকিৎসা সেবা। শয্যা সংকটে রোগীদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।
যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা নিতে যেতে হয় জেলার বাইরের দূরের হাসপাতালে। 17 বছর আগে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত হলেও আগের লোকবল নিয়েই চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এক্স-রে মেশিন ছাড়া আধুনিক কোনো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নেই এই হাসপাতালে। শয্যা সংখ্যার তুলনায় রোগী ভর্তি হয় দ্বিগুণের বেশি, তাই অতিরিক্ত রোগীদের থাকতে হয় হাসপাতালের মেঝেতে। ডাক্তার অভাব আছে, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য মেশিনের অভাব আছে। ভালো করে চিকিৎসা মিকিৎসাও দিচ্ছে না, ওষুধ পালাসের সময়তে যেটা দেওয়ার দরকার নিয়মিত সেটাও দিচ্ছে না। মাদারীপুরে 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের 24টি পদের মধ্যে শূন্য আছে 11টি। এছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীর 38টি এবং চতুর্থ শ্রেণীর 12টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনটি। একটা এক্স-রে দিছে, এক্স-রে নিচে দিছে, পরে বলছে যে এই এক্স-রেটা এখানে হইবে না, বাইরে করতে। 3 দিন ছিল অবজারভেশনে, ডাক্তাররা দেখছে সবাই, এখন বলতেছে যে কাস্টলিভারে ডাক্তার দেখার জন্য বরিশালে ভালো হবে। শূন্য পদে নিয়োগ সহ সব সমস্যার দ্রুত সমাধানের আশা স্বাস্থ্য কর্মকর্তাদের। কিন্তু আমাদের এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নাই, যার কারণে দেখা যায় যে হার্টের সমস্যা বা কোনো মেডিসিনের অথবা অর্থোপেডিক্সের কোনো বড় সমস্যা হলে আমাদেরকে উন্নত জায়গায় রেফার করতে হয়। এদিকে লোকবল সংকটের কারণে 2013 সালে নির্মিত ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে 20 শয্যার হাসপাতালটি এখনো চালু হয়নি। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে দামি চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে আবার মিলল সাপের বিষ। এবার জব্দ হওয়া চালানটির দাম প্রায় 85 কোটি টাকা। এ ঘটনায় খিলগাঁওয়ের তালতলা থেকে আটক করা হয়েছে চোরাচালান চক্রের 5 সদস্যকে। অন্য দেশে পাচার করতে এই বিষটি ফ্রান্স থেকে আনা হয়েছিল। র্যাব বলছে চক্রটি বিদেশ থেকে এই বিষ এনে পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে। সাপের বিষে তৈরি হয় উচ্চমাত্রার মাদক, তাই মাদক ব্যবসায়ীদের সবসময়ই ঝোঁক এই বিষ সংগ্রহে। শুক্রবার রাজধানীর রামপুরার নতুনবাগ 1 নম্বর লোহার গেট এলাকায় এরকম একটি চক্রের অবস্থানের খবরে অভিযানে যায় র্যাব 12-র একটি দল। এ সময় প্রায় 85 কোটি টাকা সমমূল্যের সাপের বিষ জব্দ করে তারা। র্যাব বলছে উদ্ধার হওয়া এই বিষ ঢাকায় আনা হয়েছে ফ্রান্স থেকে। অন্য কোনো দেশে পাচার করতে এই চক্রটি বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছিল। তদন্ত করছি কাদের কাছে তারা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। লিকুইড ছাড়াও ক্রিস্টাল এবং পাউডার ফর্মেরও রয়েছে এবং মোট মূল্য আপনারা যতটুকু জানলেন যে এটার মোট মূল্য আনুমানিক 85 কোটি টাকা। 12 পাউন্ড বিষ, 6টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল সহ এই পাচারকারী চক্রের 5 সদস্যকে আটকও করেছে র্যাব। আকস্মিক অভিযান পরিচালনা করে 12 পাউন্ড ওজনের সন্দেহভাজন বিষ, সাথে 6টি টেস্ট কিট, একটি বিদেশি ম্যানুয়াল, একটি ডিভিডি সহ 5 জন আসামি হাতে নাতে গ্রেফতার করে। বিশেষ গোষ্ঠীর ব্যাপক চাহিদার কারণেই সাপের বিষ চোরাচালান হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃতরা। এর আগে গত 25 ডিসেম্বর দক্ষিণখান এলাকায় অভিযানে 75 কোটি টাকার সাপের বিষ সহ আটক হয়েছিল 6 জন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের আবাসন খাত। তবে এর সঙ্গে জড়িত বড় প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলনামূলক ভালো হলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অনেকেই বন্ধ করে দিয়েছেন প্রকল্পের কাজ। গতি ফেরাতে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান ব্যবসায়ীদের। করোনার ধাক্কায় মানুষের জীবনমান পরিবর্তনের পাশাপাশি কমে গেছে ক্রয় ক্ষমতা। এর প্রভাব পড়েছে দেশের আবাসন খাতে। বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেভেলপার কোম্পানিগুলো। ফ্ল্যাটের চাহিদা কম থাকায় এ খাতের সঙ্গে জড়িত শ্রমিকরাও কাজ পাচ্ছেন না ঠিকমতো। যারা কাজ করছেন তারাও মজুরি পাচ্ছেন না নিয়মিত। করোনার কালে আমরা খুব কষ্ট করে চলছি, এখন পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি। ক্লায়েন্টে বলছে করোনার কারণে আমরা টাকা দিতে পারছি না, এই জন্য কোম্পানিরা পেমেন্ট দেয় না ক্লায়েন্ট, আর এই জন্য কোম্পানি থেকে আমরাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেমেন্ট দেয় না ক্লায়েন্ট, আর এই জন্য কোম্পানি থেকে আমরাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো। জানি না কতদিন আমরা টিকে থাকতে পারবো। আমাদের যে দোকান এবং ফ্ল্যাটের যে আমাদের সেল, যারা ইতিমধ্যে বুকিং দিয়েছেন তারাও অনেকটা আপনার কিস্তি পরিশোধ করতেছেন না। আমরা ইতিমধ্যে অনেক টাকা আমরা এই প্রজেক্টে আমরা অর্থ লগ্নি করেছি। তাই অনুরোধ করব
রাজুক কর্তৃপক্ষ সহ গণপূর্ত মন্ত্রণালয় সহ দ্রুততার সহিত নতুন যে ড্রাইভার যে বাস্তবায়ন হচ্ছে এর একটা এই আশু সমাধান করা দরকার। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ আবারও শুরু হচ্ছে। এছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, ব্যাংক ঋণের সুদের হার কমানোর ফলে পরিস্থিতি ভালো হচ্ছে বলে মনে করছেন তারা। আস্তে আস্তে ব্যবসা আমরা শুরু করতে পেরেছি, কাজকর্ম শুরু করতে পেরেছি এবং যাদের পয়সা ছিল তারা আস্তে 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 করে আবার এসছে এবং যেটা হয়েছে আপনি জানেন এবার 6% এবং 9% ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়েছে, একদম স্থবির হওয়ার থেকে আস্তে 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 বেড়ে হচ্ছে। সরকারের প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন হলে দ্রুত আবাসন খাত আগের অবস্থানে ফিরে যাবে আশা ব্যবসায়ীদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে, তবে এ সংখ্যা গত 8 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ 14 নভেম্বর 14 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 16 প্রাণহানিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,734 জনে। একই সময়ে 13,681 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর সংখ্যা বিবেচনায় শনাক্তের হার 5.74%। শুরুর দিকে শনাক্ত কম হলেও মে মাসের শেষ দিকে শনাক্তের হার 20%-এর ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি 20%-এর ওপর ছিল। এরপর থেকেই শনাক্তের হার নিম্নমুখী। এক পর্যায়ে তা 10% পর্যন্ত নামে। এখন তা 5%-এ এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় দফায় 62 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 জানুয়ারি। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ আলী। স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। এই সুযোগ নিয়েই জয়ের ছক কষছেন বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, আজকে সে মানুষকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে এবং তার প্রধান হাতিয়ার হচ্ছে টাকা। যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে নিশ্চয়ই ধানের শীষের প্রার্থীকে বিজয় করবে। সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র। মাঠে আছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও। ভোটাররা বলছেন পৌরসভায় জলাবদ্ধতার কার্যকর সমাধান চান তারা। যে সমস্ত খাল দখলে দূষণে ভরাট হয়ে গেছে সেগুলো উদ্ধার করা, পাশাপাশি পরিকল্পিত একটি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাই মেয়র সাহেব নতুন আইলে আমার এই এলাকার রাস্তা যদি সুন্দরভাবে উঁচা করে দেন কিংবা ড্রেন দেন, আমরা চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা পাই। বগুড়ার সান্তাহারে মেয়র পদে লড়ছেন বিএনপি তোফাজুল হোসেন, আওয়ামী লীগের আশরাফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্রমিক নেতা আক্তার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আক্তার জাহান। তিনি এ পৌরসভায় প্রথম নারী মেয়র প্রার্থী। অন্যদিকে ধানের শীষের প্রার্থী না থাকলেও বিএনপি নেতা বর্তমান মেয়র স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এ দফায় 62 পৌরসভার মধ্যে ইভিএম এ ভোট হবে 30টিতে। দুদিন আগে কেন্দ্রগুলোতে ইভিএম এ ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে বলে জানালেন নির্বাচন কর্মকর্তারা। সকল কার্যক্রম এখানে দেখানো হবে, বোঝানো হবে। ভোটারদের আমি অনুরোধ করব আপনারা 14 তারিখে সহ ভোট কেন্দ্রে সবাই আসবেন। উৎসবের আমেজে মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবেন তারা। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনার কারণে প্রায় 8 মাস আটকে থাকার পর আগামী 27শে জানুয়ারি হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারের শুরুর প্রথম দিনে শুক্রবার দুপুরে নগরীর নানা স্থান চষে বেড়ান প্রার্থীরা। আওয়ামী লীগ, বিএনপি সহ সব প্রার্থী দিচ্ছেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ আদায় ও কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পরে তিনি পাথরঘাটা, বান্ডেল রোড সহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা তার। ভোট সেন্টারে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা তাই আজকের এই দিনে ভোটাধিকার রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সবাইকে, চট্টগ্রামবাসীকে ভোট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা সবাইকে আকুল আবেদন জানাচ্ছি।
বদ্দারহাটে পারিবারিক মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পরে পাহাড়তলী, নন্দীরহাট, জালালাবাদ সহ বেশ কিছু এলাকায় চলে তার গণসংযোগ। সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত তিনি। সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, আমি আসলে মনে করছি এই নির্বাচনের জন্য চট্টগ্রামবাসী অনেকদিন যাবৎ উদ্গ্রীব হয়ে আছে। জনগণ ভোট কেন্দ্রে যাবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটারদের আহ্বান জানান তিনি। এই জামায়াত থেকে আমরা নিশ্চিত আমাদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একদম স্বচ্ছ রাজনীতিবিদ জনাব রেজাউল করিম চৌধুরীর বিজয়টার ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটির ভোটে 7 মেয়র প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 336 জন। মোট ভোটার 19,51,052 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মোকাবিলার প্রকল্পে গুরুত্ব দেয়া হচ্ছে চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি RADP-তে। এতে ধীর গতির প্রকল্প থেকে কমিয়ে দ্রুত গতির প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি, বর্তমান পরিস্থিতিতে অন্যান্য সবকিছু চললেও এখনও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও কম। এমন পরিস্থিতিতে ADP সংশোধনের উদ্যোগ নিয়েছে পরিকল্পনা কমিশন। এবার সংশোধিত ADP-তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে করোনা মোকাবিলা সংক্রান্ত প্রকল্পে। করোনার টিকার সঠিক বিতরণ ও প্রয়োগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি কৃষি, শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর প্রকল্পে অগ্রাধিকার দিয়ে RADP প্রণয়নের নীতিমালা তৈরি করা হয়েছে। শিক্ষা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে সাধারণ শিক্ষা এবং স্বাস্থ্য খাত, এগুলো গুরুত্ব পাচ্ছিল, এগুলো পাবে। সংশোধিত RADP যখন করব, আমার বিশ্বাস এইসব বিষয় গুরুত্ব পাবে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের সহায়ক খাতেও পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নীতিমালায়। তবে সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় নতুন প্রকল্প না নিয়ে চলমান প্রকল্প বাস্তবায়নে গতি আনার পরামর্শ অর্থনীতিবিদদের। মাঠ পর্যায়ে গিয়ে তত্ত্বাবধানের ব্যবস্থা করা, ফিজিক্যাল ইন্সপেকশন করে আসা, সেই দুটো যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তাহলে বাস্তবায়ন কোথায় গিয়ে আটকাচ্ছে সেই সমস্যাগুলো সময় মতো চিহ্নিত হবে। চলতি অর্থ বছরের ADP-র আকার 2,14,611 কোটি টাকা। এর মধ্যে নভেম্বর পর্যন্ত 5 মাসে খরচ হয়েছে 38,472 কোটি টাকা, যা বরাদ্দের 18%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 70 কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে এবার জয়পুরহাট চিনি কলের আখ মারাই শুরু হয়েছে। লোকসান কমাতে এর আধুনিকায়ন চান শ্রমিকরা। পাশাপাশি নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় কাঁচামাল। কিন্তু আখের ন্যায্য মূল্য না পাওয়া ও কৃষকদের হয়রানির কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন আখ চাষিরা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বছরের পর বছর লোকসানের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের 6টি চিনিকল। এরই মধ্যে লোকসান ঘাড়ে নিয়ে 10,692 টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মারাই শুরু হয়েছে জয়পুরহাট চিনিকলে। এবার মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম ধরা হয়েছে 350 টাকা এবং বাহিরের কেন্দ্রে 343 টাকা। এরপরও রয়েছে আখের সংকট। চাষিদের অভিযোগ, ন্যায্য মূল্য না পাওয়া, টাকা পরিশোধে মিল কর্তৃপক্ষের গড়িমসি ও হয়রানির কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। আগে বিঘা 3 করে আবাদ করতাম, এখন ওই 1 বিঘা 1.5 বিঘা এরকম আবাদ করি। ওর টাকা আমি তুলে লাই, ওর টাকা আমি তুলে লাই, এই হয়ে যায় বিরবাট। আমাদের টাকাই সেই মন পাই না আমরা, যার ফলে আমরা কুশে তুলে দিচ্ছি আর কি। শ্রমিকরা বলছেন চিনিকলটি লাভজনক করতে এর আধুনিকায়ন দরকার। এছাড়া আখ সংকট নিরসনে জরুরি চাষিদের উদ্বুদ্ধকরণ। মালদার তামরের সেই যন্ত্রপাতি দিয়ে এখন রিকভারি করা, সেই রকম রিকভারি করা সম্ভব নয়। আর উন্নত জাতের বীজ নিয়ে এসে যদি এইগুলো
চালানো হয় তাহলে অবশ্যই এটা লাভজনক অবস্থায় যাবে। বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর ও গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখও মারাই হচ্ছে এই কারখানায়। এতে উৎপাদন লক্ষ্য পূরণের আশা করছেন সংশ্লিষ্টরা। আর লোকসান কমাতে উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যদি আমরা ডিস্টিলারি মাধ্যমে ফরেন লিকার, রেক্টিফাইড স্পিরিট, অ্যালকোহল এই জাতীয় প্রোডাক্ট তৈরি করতে পারি এবং সে করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাই প্রোডাক্ট ইউটিলাইজ করে ডাইভার্সিটির মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক করার প্রক্রিয়া অব্যাহত আছে। গত মৌসুমে এই চিনিকলের লোকসান প্রায় 70 কোটি টাকা। এ পর্যন্ত ঋণ রয়েছে 570 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা নিয়ে সচেতনতা তৈরিতে রাজধানীতে লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। মুজিববর্ষ উপলক্ষে নেওয়া হয় এই উদ্যোগ। শুক্রবার সকালে বনানীতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে। সবাই মাস্ক পরিধান করলে করোনা প্রতিরোধ করা সম্ভব। পরে বনানী থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় লিফলেট, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। দেশে 64টি জেলাতেই এই কার্যক্রম পরিচালনা করছে বিএনসিসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প, যিনি দ্বিতীয় দফা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন। ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রথমে প্রতিনিধি পরিষদে উঠবে। সেখানে ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত এলে প্রস্তাব যাবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে। এদিকে উস্কানিমূলক বক্তব্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। এর আগে ক্যাপিটল হিলে হামলার জেরে 12 ঘণ্টা বন্ধ ছিল তার টুইটার অ্যাকাউন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের 20 জানুয়ারি শপথ অনুষ্ঠানে থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্যবাহী রীতি ভাঙতে চলেছেন তিনি। প্রত্যেক বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তাদের উত্তরসূরির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এর আগে বৃহস্পতিবার ক্যাপিটল ভবনে ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনার মুখে তার নিজ দলের সমর্থকদের সমালোচনা করে এক ভিডিও বার্তা প্রকাশ করেন ট্রাম্প। অন্যদিকে মেয়াদ শেষের আগেই তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন ডেমোক্র্যাট এবং তার নিজ দল রিপাবলিকানরা। ঘটনার জেরে এরই মধ্যে পদত্যাগ করেছেন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনি, মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ, পরিবহন মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের ফাইজার ও যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনার টিকা ইরানে আমদানি না করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার টেলিভিশনে এক বক্তৃতায় সরকারকে এই নির্দেশ দেন তিনি। বক্তৃতায় পশ্চিমা দেশগুলোকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, তারা অন্য দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। 80 এবং 90-এর দশকে ফ্রান্সে সরবরাহকৃত রক্তে এইচআইভি ভাইরাস পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বাসযোগ্য কোনো জায়গা থেকে সরকারকে টিকা নেয়ারও পরামর্শ দেন তিনি। তবে কোথা থেকে টিকা নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি খামেনি। এদিকে গত মাসের শেষের দিকে নিজেদের তৈরি টিকা মানবদেহে পরীক্ষা শুরু করেছে ইরান। বাংলাদেশ আসার আগেই করোনা হানা উইন্ডিজ শিবিরে কোভিড পরীক্ষায় পজিটিভ হয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার কিয়ন হার্ডি। এদিকে প্রথম দফা করোনা পরীক্ষায় উতরে গেছেন টাইগার স্কোয়াডের সবাই। দেশে ফিরেছেন রাসেল ডমিঙ্গো সহ বিদেশি কোচিং স্টাফের বাকি সদস্যরা। পেস বোলারদের টুকটাক চোট সমস্যা না থাকাটাই বরং অস্বাভাবিক। তাই বলে ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়া কখনো নয়। চোট সত্ত্বেও টি-20 কাপে খেলার জন্য দিতে হয়েছে চড়া মূল্য। পুনর্বাসন শেষে আবারও বোলিং অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে পুরো রিদমে নয়, সেরা ছন্দ ফিরে পাবার মিশনে এখনো কিছু অনিশ্চয়তা। সাইফুদ্দিনের মতোই চোট আর ছন্দ ফিরে পাবার লড়াই মুমিনুল নাইম, সাকিবদের। মহামারী ইস্যুতে আপাতত স্বস্তি টাইগার স্কোয়াডে। প্রথম দফার কোভিড পরীক্ষায় আসন্ন সিরিজ সংশ্লিষ্ট প্রায় 200 জনের সবাই নেগেটিভ হয়েছেন। টাইগার স্কোয়াডে অপেক্ষা এখন সবশেষ সংযোজন বিদেশি কোচিং স্টাফের জন্য। শুক্রবার বাকি সব সহযোগীদের নিয়ে দেশে চলে এসেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কোয়ারেন্টাইন সময়কাল সংক্রান্ত ছাড়পত্র পেলেই সম্পূর্ণ হবে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন। অনিশ্চয়তার বিচারে হয়তো কিছুটা এগিয়ে থাকবে সফরকারীরা। বাংলাদেশ আসার ঠিক আগে করোনার হানা উইন্ডিজ শিবিরে কোভিড পরীক্ষায় পজিটিভ হয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার কিয়ন হার্ডি। 10 জানুয়ারি বাংলাদেশগামী বিমানে হয়তো সঙ্গী হবে কিছু শঙ্কা আর অনিশ্চয়তা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক কোচ বদলেও ধরা দেয়নি সাফল্য, তবে নতুন কোচ পল পুটের জাদুতে বদলেছে ভাগ্য। প্রথম অ্যাসাইনমেন্টেই সাইফ স্পোর্টিংকে তুলেছেন ফেডারেশন কাপের ফাইনালে। তারুণ্যের মিশেলে গড়া দলকে নিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়ান কোচ। শিরোপা জিতে কোচের পরিকল্পনায় আসর সেরা নাইজেরিয়ান কেনেথ ইকেচু। যাত্রা শুরুর 4 বছর পর প্রথমবার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সাইফ স্পোর্টিং। নতুন বেলজিয়ান কোচ পল পুটের অধীনে এমন সাফল্য নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে ম্যানেজমেন্টকে। বিগত বছরগুলোতে একাধিক কোচ বদলেও সাফল্য ধরা দেয়নি। একমাত্র আইরিশ কোচ জনি ম্যাকিনস্ট্রি থেকেছিলেন 10 মাস। শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবলে মন জিতেছেন পল পুট। ক্লাবের হয়ে প্রথম শিরোপা জিতে অর্জনের পাল্লা ভারী করার হাতছানি বেলজিয়ানের সামনে। দেশিদের সাথে বিদেশিদের দারুণ সমন্বয়ে সাফল্য পেয়েছেন। ফলাফল দিয়ে কোনো দলকে মূল্যায়ন করা ঠিক হবে না। ফাইনালের মঞ্চে যে ভালো পারফরমেন্স করবে সেই জিতবে। প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা অনেক শক্তিশালী, তবে আমাদের দলের সামর্থ্য আছে তাদের মোকাবেলা করার। 4-2-3-1 ফরমেশনে পল পুটের আস্থার কেন্দ্রে আসরে সর্বোচ্চ স্কোরার নাইজেরিয়ান ফরওয়ার্ড কেনেথ ইকেচু এনগোকে। ইমানুয়েল ইয়াসিন আরিফুর ফাহিমরাও আছেন ফ্রন্টলাইনে। পুরো আসরে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 14 গোল দেওয়ার বিপরীতে মাত্র 3 গোল হজম করেছে সাইফ। পুরো আসরটি আমার ভালো কেটেছে। ফাইনালে বসুন্ধরার বিপক্ষে নিজের সেরা খেলাটাই খেলতে চাই, তা না হলে এই আসরে সেরার কোনো মূল্য নেই। আমরা প্রস্তুত। আমি লাস্ট 7-8 বছর এরকম কোচ আসলে দেখি নাই। ডিফারেন্ট ট্রেনিং, সবাই মানে ভালো। চেঞ্জিং এ যারা খেলতেছে তারাও খুব ভালো করতেছে। সবার ভিতরে আত্মবিশ্বাসটা অনেক ডেভেলপ হয়েছে। সেমিতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গুরুতর আঘাতে পা ভেঙেছেন মিডফিল্ডার আল আমিন। শিরোপা জিততে পারলে তার নামেই ট্রফি উৎসর্গ করতে চায় খেলোয়াড়েরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আঞ্চলিক অফিসে পাসপোর্টে প্রতি ঘুষ দিতে হয় 800 থেকে 1000 টাকা, দুদকে কর্মকর্তার জবানবন্দি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইনে কার্যক্রম শুরু, বঞ্চিত দরিদ্ররা। 6 মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে 4800 জন। করোনার মধ্যেও সম্পদ বাড়ায় প্রশ্ন। এবং রাজধানীর কামরাঙ্গীর চরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত, পূর্ব শত্রুতার জেরে খুনের অভিযোগ। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।